আর থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো আজকে কিসের ওপর ক্লাস হবে। প্রথমে তোমাদেরকে ইংরাজি নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের আর বেশি দেরি নেই। তো এই মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025-এর শেষ মুহূর্তের সেরা সাজেশন। এগুলি আজকে আমরা মূলত প্রাকৃতিক ভূগোলের উপরে থাকবে আলোচনা। আমরা এখানে 2, 3, 4, 5 বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করে করো তাহলে আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে এবং তোমাদের যথেষ্ট উপকার হবে। প্রসঙ্গটা আরেকটা কথা বলে রাখি তোমাদের, আজকে একটা প্রাকৃতিক ভূগোলের সাজেশন থাকছে, আর অর্থনৈতিক ভূগোলের বাকি যে পোর্শন তার সাজেশন আমাদের প্রোভাইড করা থাকবে, যেটা তোমরা আই বাটনে ক্লিক করে পেয়ে যাবে। তো আর সময় নষ্ট না করে আমরা মেন সাজেশনের দিকে চলে আসছি। জিও ইনসাইট মেন্টরের যে ফেসবুক পেজ আছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে ফেসবুক, আমাদের যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটা প্রোভাইড করা থাকবে। তোমরা ওখানে জয়েন করবে। ওখানে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ থাকবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে হিট করবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আমাদের পাশে থেকো এবং আমাদের সহযোগিতা করো। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। যে 4টি ভূমিরূপ সেগুলো হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লোহোল, বা এটা আমাদের বলতে পারে 4টি ভূমিরূপ ছাড়া আমাদের বলতে পারে যেটা যে তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লোহোল কীভাবে গড়ে ওঠে তার চিত্রসহ বর্ণনা দাও। এটা 5 নম্বর আছে। নেক্সট আমাদের যেটা রয়েছে, চিত্রসহ বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি এবং বৈশিষ্ট্য বর্ণনা করো। এটা 5 নম্বর আছে। যে 3 ধরনের যে প্রবাল প্রাচীর হয় সেটা লিখতে হবে এবং তার ছবি দিতে হবে। তারপরে যেটা রয়েছে, তটভূমির শ্রেণীবিভাগ করো। এটা 3 নম্বরের আছে। এবার হচ্ছে সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা। সামুদ্রিক সঞ্চয় মানে সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে একটা ক্ষয়জাত যেরকম ছিল সেরকম এখানে সঞ্চয়জাত ভূমিরূপ। এটা মনে রাখতে হবে যে সমুদ্রের তরঙ্গের, ঠিক আছে, ফলে চিত্রসহ বর্ণনা দেবে। তারপর হচ্ছে সামুদ্রিক ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি। সমুদ্রের যে ক্ষয় হয়, সমুদ্র তরঙ্গের মাধ্যমে যে ক্ষয় হয় তার যে নিয়ন্ত্রক যেগুলো সেগুলো উল্লেখ করতে হবে। এটা তাই সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের যে নিয়ন্ত্রক সেগুলো। তারপরে প্রশ্ন, প্রবাল প্রাচীরের উৎপত্তির অনুকূল পরিবেশগুলি বর্ণনা করো। এটা 4 নম্বর আছে। তো সমুদ্র তরঙ্গের ক্ষয় নিয়ন্ত্রক এটা 3 নম্বর ছিল। নেক্সট প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর বর্ণনা দাও। 5 নম্বরের আছে। কত আছে? 5। 5 নম্বর আছে। তো চিত্র কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, কেননা এগুলো আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, যেহেতু ফিজিক্যাল জিওগ্রাফিতে চিত্র বলাও থাকে, আবার যদি চিত্র নাও বলা থাকে তাহলে কিন্তু তোমরা চিত্র কিন্তু যদি হয় তাহলে কিন্তু প্রোভাইড করবে, চিত্র দিয়ে দেবে। আর একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি, যে জল নির্গমন প্রণালীর যে নিয়ন্ত্রক সেগুলো হচ্ছে জল নির্গমন প্রণালীর যে নিয়ন্ত্রক সেগুলোকে বর্ণনা করতে বলেছে। এটা 3 নম্বর আছে। নেক্সট প্রশ্ন যেটা, পরবর্তী ক্ষেত্রে আয়তকার এবং জাফরীরূপী জল নির্গমনের পার্থক্য উল্লেখ করো। আয়তকার এবং জাফরীরূপী জল নির্গমনের পার্থক্য উল্লেখ করো। এখানে 3 নম্বর আছে। এখানে 4-5টা পয়েন্ট তোমরা দেবে। নেক্সট হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী জল নির্গমনের পার্থক্য। এটাও 3 আছে। এটাও তোমরা কিন্তু 3-4টা পয়েন্ট কিন্তু দেবে। নেক্সট প্রশ্ন, অধ্যারক নদী। অধ্যারক নদী কাকে বলে তার ডেসক্রিপশন তোমাদেরকে দিতে হবে এবং একটা এক্সাম্পল দিতে হবে। নেক্সট প্রশ্ন, কোন ধরনের ভূমিরূপের উপর কেন্দ্রবিমুখী এবং সমান্তরাল জল নির্গমন গড়ে ওঠে সেটা তোমাদেরকে দিতে হবে। কেন্দ্রবিমুখীর জন্য কেমন ভূমিরূপ লাগে এবং সমান্তরাল জল নির্গমনের জন্য কেমন ভূমিরূপ লাগে সেটা দিতে হবে। মৃত্তিকার সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা, বোথ আদিশিলার কী ভূমিকা রয়েছে এবং এই জলবায়ুর যে কী ভূমিকা রয়েছে সেটা লিখতে হবে। 4 নম্বর আছে যেহেতু, তাহলে 2 করে থাকবে এটা।
নেক্সট হচ্ছে মৃত্তিকা পরিলেখ ও স্তর বা হরাইজন, অর্থাৎ সয়েল প্রোফাইল, পরিলেখা মানে হচ্ছে সয়েল প্রোফাইল, এবং স্তর এবং হরাইজন, যে বিভিন্ন যে হরাইজন যেগুলো থাকে আমরা জানি মৃত্তিকা সুন্দর করে যে ছবি, এটা কিন্তু ছবি দিতে হবে, যে ও এ এরকম করে বি সি এরকম যে হরাইজনগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে এটা দেবে। নেক্সট হচ্ছে ইলিভেশন এবং এলিভেশনের পার্থক্য, 3 নম্বর আছে। নেক্সট হচ্ছে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি, 5 নম্বর আছে, যে বিভিন্ন যে প্রক্রিয়া যেগুলো সেগুলোকে লিখতে হবে, অ্যাটলিস্ট 5টা দিতে হবে। মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি, তাহলে ক্ষয়ের কিছু আছে, ক্ষয় কীভাবে হয় সেগুলো, আর সংরক্ষণের জন্য কী কী স্টেপ নেওয়া হবে সেইগুলো 5 আছে, ঠিক আছে। তো এটা হয়তো 2+3 বা কিছু একটা এরকম থাকবে আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে চান্নজেম মাটি এবং ল্যাটারাইট মাটির বৈশিষ্ট্য, 4 নম্বর আছে, তাহলে 2 করে হবে। পরিণত এবং অপরিণত মাটি কাকে বলে বলতে পারে, বা এদের পার্থক্য দিতে পারে, তাহলে 2 নম্বর আছে। এরপরে প্রশ্নটা ভাইটাল, আঞ্চলিক অনাঞ্চলিক এবং অন্তঃআঞ্চলিক মাটির বৈশিষ্ট্য, 5 নম্বর আছে। তাহলে আঞ্চলিকের কিছু বৈশিষ্ট্য, অনাঞ্চলিকের বৈশিষ্ট্য এবং অন্তঃআঞ্চলিকের বৈশিষ্ট্য দেবে, এবং তোমরা এক্সাম্পলও দেবে। এটা 5-এর বদলে আবার 6ও কিন্তু থাকতে পারে, 5 বা 6 থাকতে পারে, বা এখানে আঞ্চলিক এবং অনাঞ্চলিকের পার্থক্য দিতে পারে, 3 নম্বর থাকবে, বা আঞ্চলিক এবং অন্তঃআঞ্চলিকের পার্থক্য দিতে পারে, এটাও 3 নম্বর থাকবে। তাহলে 3টে করে পয়েন্ট তোমাদেরকে তখন অ্যাটলিস্ট 3টে করে বা 4টা করে পয়েন্ট দিলেও হবে, এবং এক্সাম্পল তোমরা কিন্তু অবশ্যই দেবে ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনে। নেক্সট কোশ্চেন যেটা, সেটা আমাদের রয়েছে মৃত্তিকা সম্পর্কিত, মৃত্তিকার যে নিয়ন্ত্রক যেগুলো, ঠিক আছে, মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক, যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রক, 5 নম্বরে আছে। এটা বড় প্রশ্ন ডেসক্রিপটিভ। চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাটের জীবনচক্র, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাটের যে স্টেপ 1 স্টেপ 2 করে যেগুলো হয়, ঠিক আছে, স্টেপ 3 স্টেপ 4 এবং 5 পর্যন্ত, কোনো বই 4 দেয়, আবার কোনো বই 5 পর্যন্ত থাকে, ঠিক আছে, এবং সেগুলো কিন্তু এক একটা স্টেপের কিন্তু তোমরা চিত্র কিন্তু তোমরা প্রোভাইড করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভেদ বা পার্থক্য, এবার 4 নম্বর আছে, 5টা মতো পয়েন্ট দেবে। মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো, ঠিক আছে, প্রভাব, মৌসুমি বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব, 3 নম্বর আছে। উষ্ণ এবং শীতল সীমান্তের পার্থক্য, 2 নম্বর আছে, 3-4 মতো পয়েন্ট দেবে। রশ্মি তরঙ্গ সম্পর্কে আলোচনা করো, 3 নম্বর আছে, বা কী রশ্মি তরঙ্গ, এটা দেবে তোমরা, রশ্মি ওয়েভ যেটা রয়েছে, ইন্ডেক্স সাইকেলের ব্যাপার, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেবে। নেক্সট হচ্ছে মৌসুমি বায়ুর উপর এল নিনোর প্রভাব, ঠিক আছে, মৌসুমি বায়ুর উপর যেরকম জেট বায়ু আগে আমরা দেখলাম, ঠিক আছে, সেরকম মৌসুমি বায়ুর উপর এল নিনো যেটা রয়েছে, একটা উষ্ণ স্রোত প্রশান্ত মহাসাগরে, তার প্রভাব হয়, এবং সেটা কিন্তু ইম্প্যাক্ট করে মৌসুমি বায়ু, সেটা কিন্তু 3 নম্বর আছে, সেটা কিন্তু লিখতে হবে তোমাদের। আবহাওয়া এবং জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এরপর আবহাওয়া এবং জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব দিতে হবে। ভূমধ্যসাগরের জলবায়ুতে ফল উৎপাদন বেশি হয় কেন, ফ্রুট বাস্কেট বলা হয় আমরা জানি, তাহলে ফল উৎপাদন বেশি হয় কেন, তার কারণগুলো লিখতে হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয় কেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, তা কেন এখানে হয় সে ব্যাপারটা কিন্তু লিখতে হবে। এখানে যে পশ্চিমা বায়ুর যে ব্যাপার সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, জাঙ্গল বা মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সঙ্গে এর অভিযোজন আলোচনা করো, ঠিক আছে, পরিবেশের সঙ্গে যে অভিযোজন সেটা আলোচনা করতে বলছে, ঠিক আছে। তো জাঙ্গলও বলা হয়, আবার মরু উদ্ভিদ মানে যে ডেজার্ট ভেজিটেশন যেগুলো রয়েছে, তো পরিবেশের সঙ্গে অভিযোজন বলতে গেলে যে এটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, তাহলে সেই তার যে বিভিন্ন ধরনের যে চিত্র অঙ্কন করে ক্যাকটাসের, তার যে রুট থাকে, এইগুলো ব্যাপারগুলো কিন্তু এগুলোকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটা না চিত্র বললেও কিন্তু চিত্র অঙ্কন করে যদি দেওয়া হয় তাহলে খুব ব্যাপারগুলো কিন্তু ফলপ্রসূ হবে, ঠিক আছে। অভিযোজন যেটা বলেছে, অভিযোজনগত যে কাঁটা থাকে, ঠিক আছে, পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেবে। নেক্সট হচ্ছে জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করে অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে, 4 নম্বর আছে। তা হাইগ্রোভাইট বলা হয়, তাহলে জলজ উদ্ভিদের যে কচুরিপানা বা এই ধরনের তাদের ছবি এগুলো কিন্তু তাদের যে রুট থাকছে জলের মধ্যে থাকে, সেগুলো ছবি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই প্রোভাইড করে কিন্তু ছবিগুলো দেওয়ার চেষ্টা করবে, খুব ভালো হবে, ঠিক আছে। উত্তর ছবি না বললেও কিন্তু ছবি দিয়ে দেবে। নেক্সট হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর সূর্যালোকের ও জলবায়ুর প্রভাব, তাহলে সূর্যালোকের কী প্রভাব এবং জলবায়ুর কী প্রভাব সেটা দিতে হবে। জলবায়ু বলতে উষ্ণতা এবং বৃষ্টিপাত, আর্দ্রতা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এসে থাকে। নেক্সট হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ করো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব মানে হচ্ছে ফলাফল, কী হয়, 4 নম্বর আছে, তার 4টি ফলাফল বা 5টা দেবে। ওজোন স্তর হ্রাসের প্রভাব, তার মানে কি ওজোন স্তর হ্রাসের ফলাফল, ওজোন স্তর হ্রাসের ফলে কী হয় সেটা দিতে হবে।
তারপরে হচ্ছে জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা, মানুষের কি ভূমিকা রয়েছে। এই যে মানুষের যে এত সিভিলাইজড হয়ে গেছে, মানুষ যে এই কলকারখানা, দূষণ, পরিবেশের যে অবনমন ঘটাচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু প্রসঙ্গগুলো বেশি করে আনতে হবে এখানে, ঠিক আছে। কারণ আমরা তো জানি যে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট বা অন্যান্য যে সমস্ত বা অ্যাসিডেন্ট ফ্যাসিডেন্ট যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনে কিন্তু একটা ব্যাপক ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে। তো সেটা কিন্তু লিখতে হবে। আচ্ছা, ওজন স্তর ক্ষয়ের কারণ, ওজন স্তর ক্ষয়ের যে ওজন ডিপ্লেশন যেটা হচ্ছে, তার কারণগুলোকে উল্লেখ করতে হবে। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি তার লিখতে হবে, এটা 3 নম্বর আছে। জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্র বলতে কী বুঝো, ঠিক আছে। হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট খুব ইম্পর্টেন্ট, এটা 3 নম্বর আছে, তার এক্সপ্লেনেশন করতে হবে। তার উষ্ণকেন্দ্র কাকে বলে, তার বৈশিষ্ট্য বা যাবতীয় যা কিছু বোঝাবার জন্য যা কিছু এটা লিখতে হবে। নেক্সট হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, বায়োডাইভার্সিটি আমরা কীভাবে কনজারভেশন করব, সেটা উপায় 3 নম্বর আছে। এখানে 4-5টা পয়েন্ট তোমরা কিন্তু দেবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইকোট্যুরিজম একটা নতুন কনসেপ্ট, ভ্রমণের ক্ষেত্রে, সেটা কিন্তু 2 নম্বর আছে। নেচার বেসড যে ট্যুরিজম, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে লিখতে হবে। জিনগত বৈচিত্র্য বলতে কী বুঝো, এই যে বৈচিত্র্য, যেটা জিনগত বৈচিত্র্য, প্রজাতির যে বিভিন্ন বৈচিত্র্য যেগুলো, সেটা জিনগত বৈচিত্র্য, সেগুলো কিন্তু কাকে বলে, সেটা 2 নম্বর আছে, ডেসক্রিপশন দিতে হবে এটা। এবার আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য, সেটা সম্পর্কে কী জানো, সেটা কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে এটাও 3 নম্বর আছে, তাহলে সেইভাবে লিখবে। দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য, এটা 3 নম্বর আছে, এখানে তোমরা 3-4টা পয়েন্ট কিন্তু দেবে। এবার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে শুধু মানে এই চ্যাপ্টার ক্ষেত্রে না, অন্যান্য চ্যাপ্টার ক্ষেত্রে টেস্ট পেপারে বিভিন্ন পেজেও কিন্তু রয়েছে, এবং বিভিন্ন যে টেস্টের বিভিন্ন স্কুলে যে প্রশ্ন হয়েছে, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরে থাকছে। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আসা কিন্তু উচিত, মানে আসবে বলে আমার মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টার ক্ষেত্রে। বিপর্যয় মোকাবেলায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এটা কিন্তু খুব থাকছে, অনেক পেজেই দেখছি ছাত্রছাত্রীদের যে তাদের যে রোল যেটা, সেটা আসতে পারে। নেক্সট হচ্ছে আধা প্রাকৃতিক বিপর্যয় বলতে কী বোঝো, আধা প্রাকৃতিক বিপর্যয়, এটা 2 নম্বর আছে, একটা এক্সাম্পল দিয়ে করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে আজকের যে প্রাকৃতিক ভূগোলের যে সাজেশন, এবং এইগুলো যদি তোমরা ঠিকঠাক করে করো, তাহলে তোমাদের যথেষ্ট উপকৃত হবে, এবং তোমরা কিন্তু কমন পাবে বলে মনে হয়। তো সময় নষ্ট না করে তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। যারা এখনও পর্যন্ত করেনি, তারা এই সাজেশন দেখে শুরু করে দাও ভালোভাবে। আবার শেষে বলছি, আমাদের যে জিও ইনসাইট মেন্টরে যে ফেসবুক পেজ আছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। আর তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে তোমরা জয়েন করবে, এবং সমস্ত ক্লাসের তোমরা লিঙ্ক এবং পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, এবং বেল আইকনটিকে হিট করে রাখো পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের পাশে থেকো এবং আমাদের সঙ্গে থেকো। তো আর বেশি কিছু বলছি না, আমরা এখানেই আজকের মতো আমাদের এই ক্লাস আজকে শেষ করব। তোমাদেরকে সকলকে ধন্যবাদ।